২ সপ্তাহ পর জানালার সবুজ রঙা পর্দা ভেদ করে এক টুকরো নরম রৌদ্রের গায়ে পড়তেই রাতের লম্বা ঘুমের ইতি হলো আমার। রোদের প্রকোপ তীব্র হতেই মুহূর্তে ঘুমন্ত চোখ দুটো কুঁচকে এসেছে। চোখের পাতা মেলতেই কেমন মাথা চক্কর দেওয়া অনুভূতি কাজ করছে। কটা বাজে? চোখের সামনে ছপের দেওয়াল, দেওয়ালের পেন্ডুলাম ঘড়ির কাঁটা বলছে বেলা প্রায় ১২টা বাজতে চলল। ১২টা বাজে অথচ আমাকে এখনো কেউ ডাকলো না পর্যন্ত। মিলি কই? এই বেয়াদবটাকে ধরে আছাড় যদি না মেরেছে আজ। আধখোলা ঘুমু ঘুমু দেহটাকে নিয়েই ঘর থেকে বেরিয়ে চেঁচাতে লাগলাম, এই আম্মু, আমাকে ডাকুনি কেন? বেলা কটা বাজলো? কারো খেয়াল আছে? জোজোকে খাবার দিয়েছে? দেওনি নিশ্চয়ই। এই মিনু, জোজোকে জলদি খাবার দে। এদের কোনো আক্কেল জ্ঞান নেই। পোষা বিড়ালেরও যে বেলায় বেলায় খিদে পায়, এ বাড়ির কারো সেটা মনে থাকে না। পেট তো কেবল এদের একারই আছে। মিলির বাচ্চাটাও জোজোকে খাবার দিল না। অসহ্য সব। আপন মনে প্যান প্যান করতে করতে ড্রয়িং রুমের দরজার কাছে এসে পৌঁছালাম। সেখানে সোফায় বসা কয়েকজোড়া চোখ বিস্ময় নিয়ে চেয়ে আছে আমার দিকে। কোনো সাড়া শব্দ না পেয়ে আধ মেলা চোখ দুটো এবার পুরোপুরি মেলে চাইলাম। সামনের সোফায় ফুপো ফুপা, নিতু আপুর শওকত ভাই বসে। আমার চোখে হতমম্মতা, আশ্চর্য। এরা এলো কোত্থেকে? চোখ ছোট্ট ছোট্ট করে অদ্ভুত অবিশ্বাস নিয়ে চেয়ে রইলাম। ফুপু চিন্তিত ভঙ্গিতে সোফা থেকে উঠে এসে কপালে হাত রাখলেন আমার। কিরে, ঠিক আছিস? খারাপ স্বপ্ন দেখছিস নাকি? হিমু সকালে বলে গেল তোকে না জাগাতে, তাই আর ডাকিনি। রাতে নাকি জ্বর হয়েছিল, এখন কেমন লাগছে? ফুপুর কথা আমি ভ্রম থেকে ফিরলাম। মনস্তান্ত্রিক মগজ ধোলাই ছাপিয়ে নিজের বর্তমানটাকে মনে পড়তেই হুট করে ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। অস্থিরতা বাড়ল বুকে। আনমনে আরেকবার চোখ বুলালাম আশেপাশে। বাসাটা হিমু ভাইদের। আশেপাশে কোথাও আমার পরিচিত সেই প্রতিদিনকার মুখমণ্ডল নেই। অদ্ভুত শূন্যতা ঘিরে ধরল ক্রমশ। সকলের বিভ্রান্তিকর দৃষ্টি তখনও আমার দিকেই। ফুপু কাঁধ ঝাঁকালেন, এই জয়ী, কি হলো রে? আমার কান্না পাচ্ছে, অনেক কান্না পাচ্ছে। ফুপুর মুখের দিকে চেয়ে থেকে সত্যি সত্যি আমি ঠোঁট ভেঙে কেঁদে দিলাম। কাঁদতে কাঁদতে হিসকে ওঠার জোগাড়। ফুপ্পি? সমানে প্রশ্ন করছেন। আমার অকস্মাৎ কাণ্ডে সকলে হতবাক। নিতু আপু এক দৌড়ে উঠে এসে মাথায় হাত বুলাতে লাগলেন। ফুপার দোলাভাইও ঘিরে ধরেছে পর্যায়ে। এদের আহ্লাদি আশকারায় কান্না থামল পাক্কা আধঘণ্টা পর। ডাইনিংয়ে বসে আছি, পাশে ফুপু পিঠে হাত বুলাচ্ছেন। নিতু আপু পানির গ্লাস এগিয়ে দিল। আমি পানিটা একটানে খেয়ে শেষ করে বললাম, বাড়ির কথা খুব মনে পড়ছে ফুপু। আমি থাকতে পারছি না সবাইকে ছাড়া। মিলিকে কতদিন দেখি না। আম্মুকে মিস করছি, আব্বুকে মিস করছি। জোজোকে খুব দেখতে ইচ্ছে করছে। ফুপু আর নিতু আপু চিন্তিত ভঙ্গিতে মুখ চাওয়াচাওয়ি করলেন। আমাকে তারা কি বলে সান্ত্বনা দিবেন বুঝতে পারলেন না। দুপুরের রান্নাবান্না হলো হরেক রকমের। হুট করে আমাকে রেখে কেমন ব্যস্ত হয়ে পড়ল ওরা। বেজার মন নিয়ে সারা বিকেল ঘরে বসে রইলাম। হিমু ভাইয়ের অফিস ছুটি হয় রাত 10টায়, তাও তিনি আজকে সন্ধ্যার আগেই বাসায় এসে হাজির। তাকে দেখেও না দেখার ভান করে টিভির দিকে চেয়ে রইলাম। হিমু ভাই বাইকের হেলমেটটা ওয়ারড্রোবের উপর রেখে আমার দিকে চাইলেন। আমার মনোযোগ তখনও টিভির স্ক্রিনে। উনি পরনের শার্ট খুলে রেখে এগিয়ে এসে হাত ছোঁয়ালেন কপালে। জ্বর এসেছে আর? হুম। কিছু খেয়েছিস বিকেলে? হুম। পরের কথাটা একটু সময় নিয়ে বললেন উনি। জয়ী, বলুন। ড্রয়িং রুম থেকে ঘুরে আয় তো একটু। আমি অদ্ভুত চোখে চাইলাম। কেন? এমনি, যা ভালো লাগবে। বিভ্রান্তি নিয়ে ড্রয়িং রুম পর্যন্ত যাওয়ার আগেই মিলি কোত্থেকে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। আমি বিষম খেলাম। কোনো কিছু ভাববার বলবার সময় পেলাম না। ঝাপটে ধরে রীতিমতো লাফাচ্ছে মেয়েটা।
কি উচ্ছ্বাস তার চোখে মুখে। আপারে, আমার আপা, তোকে কত মিস করছি জানিস? আমার কত কান্না পেত তোকে না দেখতে পেয়ে। জোজোটার কি হাল হয়েছে দেখ, তুই বাড়িতে না থাকলে সবাই কেমন পাগল হয়ে যায় বেচারা। কদিনে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি জোজোর দিকে তাকালাম। জোজো বাবার কোল থেকে ছাড়া পেয়ে এক দৌড়ে লাফিয়ে উঠল আমার কোলে। আমার বাচ্চাটা, কতদিন আদর করিনি ওকে। জোজো কেমন লক্ষ্মী বাচ্চার মতো কোলে শুয়ে আছে। খুশিতে কান্না এসে পড়েছে প্রায়, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। তুলন ভাই পিছন থেকে মিলির মাথায় চারটি মেরে বলল, বিড়াল শুকিয়ে কাঠ হয়ে গেছে রে ছাগল, হাড্ডি হয়। কখনো শুনেছিস বিড়ালের চামড়া দিয়ে ফার্নিচার বানাতে? তোর জামাই বানাবে। তুই ঘুমাস শ্বশুর বাড়িতে বিড়ালের খাটে। তোকে কারা সায়েন্স নিয়ে পড়ার উপদেশ দিল বলতো? ওটাও একটা মাথা মোটা হবে। নিতু আপু বলল, কে দিবে আবার? ওর সরুকুলে তো একজনের নামই উজ্জ্বল। হিমুভাই ঘর থেকে ফোড়ন কাটলেন। এই বেয়াদব মহিলাটাকে কবে বাড়ি নিয়ে যাচ্ছেন? শওকত ভাই, আপনার বউয়ের মুখ সামলান, নয়তো আমি কিন্তু ওর মার্ডার করে দিব। নিতু আপু ফিরতে উত্তর দিলেন, আমি যেন থাকার জন্য খুন বসে আছি। লাগেজ গুছাতে গেলে কে যেন কানের কাছে প্যান প্যান করে। আপু যাস না, জয়ী একা একা মন খারাপ করে বসে থাকবে। তুই না থাকলে ওর ভালো লাগবে না আর কটা দিন থাক। শওকত ভাইসহ সকলে হেসে ফেলল। আমার বিস্ময় তখন কমছে না। বাবা সোফায় বসে আছেন, আমি ছলছল চোখে নিয়ে এগিয়ে গিয়ে ঝাপটে ধরলাম তাকে। বাবা সহজে কাঁদতে পারে না, তবে আমি জানি তার খুব কান্না পাচ্ছে। কেমন আছিস মা? আমার বলতে ইচ্ছে হলো ভালো নেই। তোমাদের ছাড়া কিভাবে ভালো থাকি বলো? তারপর নিতু আপু, ফুপা ফুপি আর হিমু ভাইয়ের চেহারাগুলোর কথা মনে পড়লো। এই কটা দিনে মানুষগুলো কি আমাকে কম আহ্লাদে রেখেছে? আমার একটু মন খারাপে এদের মাথা খারাপ হয়ে যায়। নিতু আপু 7 দিন আগে শ্বশুর বাড়ি ফিরে যেত, আমার জন্য যাওয়া হচ্ছে না তার। ব্যাগপত্র গোছানো ধরতেই আমি গাল ফুলিয়ে বসি প্রতিবার। ফুপু রান্না ফেলে সারাক্ষণ আমার সঙ্গে বকবক করতে থাকে। ফুপাকে আমি কম কথা বলা মানুষ জানতাম। সেই কম কথা বলা লোকটাও আমাকে খুশি করার জন্য সবার সঙ্গে এসে লুডো খেলায় যোগ দেয়। গতকাল রাতের কথা আমি ভুলিনি। হিমু ভাই কতটা দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে আমার শিউরে সারা রাত বসেছিলেন। খানিক পরপর তার জিজ্ঞেস করা এই একটা প্রশ্ন, জয়ী, তোর কি খুব কষ্ট হচ্ছে? যেন আমার কষ্ট হলে তিনি সব কষ্ট নিজের দিকে টেনে নিয়ে যাবেন এক নিমেষেই। আমার হাসি পাচ্ছিল এদের কাণ্ডে। হিমু ভাইকে জাজ দেখিয়ে রাতে আমি উত্তর দিতে পারিনি, আমি তো মরে যাচ্ছি না হিমু ভাই। সামান্য জ্বর হয়েছে, শান্ত হন। আপনারা এমন কেন করছেন আমাকে নিয়ে? তবে আমি নতুন করে যা জানলাম তা হলো হিমু ভাই অসম্ভব ভীরু প্রকৃতির একজন মানুষ। আগে জানতাম না। তার সেই ভীরুতা আমি টের পেলাম বিয়ের পর। আজ সারাদিন মানুষটা ফোনের উপর থেকেছেন। জয়ের জ্বর কেমন আম্মা? জয়কে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দে আপু। ওর কি খেতে ইচ্ছে করছে জিজ্ঞেস করুন। আম্মা আমি বাসায় চলে আসি কদিনের ছুটি নিয়ে। আমি হাসলাম সেসব ভেবে। বাবার দিকে মিষ্টি করে চেয়ে বললাম, খুব ভালো আছি বাবা। ভালো থাকার জন্যই তো ধরে বেঁধে নিজের বোনের ছেলের কাছে বিয়ে দিয়ে দিলে। তোমার বোন আমাকে খাইয়ে খাইয়ে কেমন মোটা করেছে দেখো। বাবা হাসলেন। ফুফু রান্নাঘর থেকে বললেন, একদম মিথ্যে কথা ভাইজান। এই পাজি মেয়ে আমার কোনো কথাই শোনে না। হাতে তুলে না খাইয়ে দিলে সারাদিনেও খাবারের নাম ধাম মনে থাকে না। নিজের ভাইয়ের মেয়ে বলে ছেড়ে দিব। এখন অসুস্থ আছিস, তাই মাপ। সুস্থ হয়ে নে, তারপর তোকে বুঝাচ্ছি শাশুড়ি কি জিনিস। বাবা হেসে ফেললেন। রাতে আমাদের বাইরে ডিনার করার প্ল্যান হলো। ঘরে ফিরে হিমু ভাইকে অফিসের পোশাকেই শুয়ে থাকতে দেখে বললাম, আপনার কি ক্লান্ত লাগছে? হিমু ভাই জবাব না দিয়ে এগিয়ে এলেন। প্রলম্বিত শ্বাস ছেড়ে বললেন, আজ কাজে মন বসেনি একটু। তুই এত জ্বালাচ্ছিস আমায়। রাত হলে আর আইসক্রিম খাওয়ার বায়না ধরা বন্ধ। এসব করেই জ্বর বাঁধিয়েছিস। আমি জবাব না দিয়ে
নিষ্পলক চেয়ে রইলাম তার দিকে। কি অদ্ভুত শূকর অনুভূতি আমার হৃদয়ে বোমর হয়ে ঘুরে বেড়াচ্ছে তার যত্নের বদৌলতে। এত নিখুঁত আদরে কেন রাখতে হবে তাকে আমার? কে আমি? কবে কি করছিলাম তার জন্য? আমি মেকি রাগ দেখিয়ে প্রসঙ্গ পাল্টে বললাম, ওরা আসবে, আমাকে আগে কেন জানালেন না? জানালেই হাসিটা দেখার সুযোগ পেতাম। আমি ঠোঁটের লাজুক হাসি আরো বিস্তৃত হলো এই পর্যায়ে। হিমুবাই মাথায় হাত রাখলেন। মন ভালো হয়েছে ম্যাডামের? নাকি আরো কাঁদবেন? আমি হেসে দিয়ে বললাম, কোন জামাটা পরবো? মিলি শাড়ি পরতে বলল। তাহলে শাড়ি পর। বলে বাথরুমে ঢুকে যাবেন তখনই আমি পিছু ডাকলাম ফের। আচ্ছা শুনুন। হিমুবাই প্রশ্নসূচক দৃষ্টিতে চাইলেন। আমি অস্বস্তি নিয়ে বেশ কিছুক্ষণ পর প্রশ্নটা করলাম, আমার ঘাড়ের দিকে কিসের যেন একটা দাগ দেখুন। জায়গাটা কালচে হয়ে গেছে। বুঝতে পারছি না দাগটা কোত্থেকে আসলো। কোথাও ব্যথা পেয়েছি বলে মনে পড়ছে না। রাতেও তো ঠিকই ছিলাম। আপনি? হেমুভাই এক লাফে এগিয়ে এসে ঝড়ের গতিতে বলে উঠলেন, বাসার কাউকে দেখিয়েছিস? না। উনি স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, মশা টশা কামড়িয়েছে হয়তো, কাল থেকে কয়েল জ্বালিয়ে দিব। আমি কিছুক্ষণ কঠিন চোখে তাকিয়ে রইলাম তার দিকে। হিমুভাই শুল্ক ঢোক গিললেন একটা। কক কক কি? কি হলো? আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? তোর ভাবসাব দেখে মনে হচ্ছে কামড়টা মশা না স্বয়ং আমি দিয়ে দিয়েছি। আমি কামড়াতে যাব কেন বাল? আমি কি কুত্তা? আমি এবারও জবাব দিলাম না। উনি ঘেমে যাচ্ছেন ভয়ে। আমি আগের চেয়ে আরো কঠিন চোখে চেয়ে বললাম, আপনি কথা দিয়েছিলেন আমি কমফোর্টেবল হওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে বাজেভাবে ছোবেন না। নিজের কথা রাখেননি আপনি। উনি চোখ বুজে ধরা খাওয়ার ন্যায় দীর্ঘশ্বাস ছেড়ে মুখোমুখি হয়ে মাথা নিচু করে বসলেন। জয়ী, তুই ইনস্ট্যান্ট করেছিস আমায়। আমি করতে চাইনি। আমি ইনসিস্ট করেছি। আমার চোখে বিস্ময় কতবার। বদমাইশ হলে যা তা ছুতো শুনিয়ে দিতে পারে এই লোক। আমি মুখ ফুরিয়ে নিলাম চরম রাগে। উনি বিছানার উপর ফেলে রাখা তার ফোনটা টেনে কি যেন একটা ভিডিও বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বাথরুমে ঢুকে পড়লেন আবার। ভিডিওতে কারো মুখ দেখা যাচ্ছে না, স্রেফ একজনের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে। প্রথম দিকে স্বরটা আমার কানের কাছে ফোনটা এগিয়ে নিতেই শুনতে পাচ্ছি। আমি জ্বরের শরীরে বেঘরে হিমুবাইকে বলছি, কিচ্ছু হবে না। আমি বলছি তো কিচ্ছু হবে না। হিমুবাই আমাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার কথায় আগের মতোই অবাধ্যতা। হিমুবাই বললেন, জ্বরের শরীর নিয়ে এসব পেশার হয়ে যাবে জয়ী। আমি কন্ট্রোল হারিয়ে ফেললে ঝামেলা করে ফেলবো। আগে সুস্থ হ লক্ষ্মীটি। তুই সেন্সে নেই। সেন্সে থাকলে এগুলো বলতি না। আমি তোকে জানি। আমি নেশাগ্রস্তের মতো জোরালো গলায় বলছি, কে বলেছে আমি সেন্সে নেই? আমি ফুল সেন্সে আছি এই যে। আমি জানি আপনি আমার বর, আমি আপনার বউ। ২ সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছে। আপনি ভাবছেন আমি অসুস্থ? হুম, আমি একদম সুস্থ। লাফাতে পারবো, নাচতে পারবো, দৌড়াতে পারবো। দৌড়ে দেখাই। হিমবায়ু হতাশ গলায় বললেন, ওষুধ খা জয়ী। সারাটা রাত জ্বালাচ্ছিস। সকালে অফিসে যেতে হবে হাকর। নো। আপনি হয় আমাকে আদর করুন, না হয় আমি কোনো ঔষধই খাবো না। কিচ্ছু করবো না, না মানে? না না। আমি কিন্তু খাট থেকে লাফ দিয়ে সুইসাইড করব। হিমবাহের পরবর্তী উত্তরটা এলো অনেকটা সময় পর। উনি দীর্ঘশ্বাস ফেলে বলছেন, ঠিক আছে করব। মুখটা বন্ধ করে একটু রেস্ট নে, তারপর দেখা যাক। তবে কন্ডিশন আছে। সকালে আমাকে দোষারোপ করতে পারবি না। আমার গলায় সন্তুষ্টি। ওকে ডার্লিং। ভিডিও বন্ধ হয়ে গেছে। আমার শরীর কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এসব কথা আমি তাকে বলেছি। ভাবতেই লজ্জায় মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে হলো। গড়াগড়ি করে কিছুক্ষণ কাঁদবো। ধুর, হিমুভাই কি ভাবলেন আমায়? আমার এক হাত কপালে। হিমুভাই বাথরুম থেকে জোরে জোরে হাসছেন। তুই যে পোল্টি মারবি এটা আমি আগে আন্দাজ করেছিলাম। ভাগ্যিস ক্যামেরাটা অন করে রেখেছিলাম।
আমি কিছুক্ষণ অস্বস্তি নিয়ে বসে থেকে ঠোঁট ভেঙে আওড়ালাম, আপনি আমার সাথে সব করে ফেলেছেন হিমু ভাই। হিমু ভাইয়ের ঠোঁটে চাপা দুষ্টুমি। মাছ যদি নিজের গায়ে মশলা মাখিয়ে বারবিকিউ হয়ে বলে, আমাকে খান না হিমু ভাই, আমি আপনার জন্যই নিজেকে রেডি করেছি, তাহলে আর না খায় কি করে বল? কেউ কিছু খাওয়ার আবদার করলে না করতে হয় না, ব্যাপারটা অভদ্রতা। আমি এবার সত্যি সত্যি কেঁদে দিলাম। হিমুবাই চটজলদি গোসল সেরে বেরিয়ে এলেন বাথরুম থেকে। আমি হাঁটুতে মাথা ঠেকিয়ে সমানে কেঁদেই চলছিলাম। লজ্জায় রাগে মুখ তুলতে ইচ্ছে করছে না। হিমু ভাই চিন্তিত হলেন। এই জয়ী, হলো কি তোর? সরুন, আপনি খুব অসভ্য। আমি বললাম বলেই আপনাকে এমন করতে হবে। তো করব না। আপনাদের ছেলেদের আসলে চাহিদা ওই একটাই। আমি আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি তো অনেক বেশি খারাপ। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আপনি। হিমুভাই দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ে রইলেন অনেকটা সময়। আমার বেলুনের মতো গাল ফোলানোর দৃষ্টি নিবদ্ধ রেখে কপাল চাপড়ে বললেন, তুই আসলেই একটা -0 আইকিউর মহিলা। বুঝেছিস জয়ী, মিলি ঠিকই বলে, তোর আসলে কোনো বুদ্ধিই নেই। আমি আগুন চোখে তাকালাম তার দিকে। অপরাধ করে আবার ভাব নেওয়া হচ্ছে। হিমুভাই শার্ট গায়ে দিতে দিতে বললেন, নিজের শরীরের ওপর এতটুকু আন্দাজ নেই? কিছু যদি করতামই বুঝতে পারতি না? এতটা বোকা তুই কিভাবে হলি রে জয়ী? কিছুই করিনি, তুই বেশি পাগলামি করছিলি বলে কিছু চুমু খেয়েছি, এই যা। আমি এগিয়ে গিয়ে জানতে চাইলাম, তাহলে এটা? উনি ঘাড়ের ওই দাগটার দিকে চেয়ে মিটমিটিয়ে হাসলেন। এটা তো ইচ্ছে করে করেছি। কেন? হিমুভাই রহস্য করে হাসলেন। চাঁদের সৌন্দর্য খুব যন্ত্রণা করে আজকাল। সংযম ধরতে রাখতে পারছিলাম না, তাই গায়ে একটু কলঙ্ক লেপ্টে দিলাম। আমি উত্তর করতে পারলাম না। হিমুভাই উঠতে বসতে আমার কপালে শতবার চুমু খান। এখনো খেলেন। ঠোঁটের নিঃশব্দ হাসি টেনে আড়ষ্টতায় নুয়ে রাখা আমার কপালে তার ভেজা চুম্বন এঁকে দিয়ে নির্লিপ্ত বেরিয়ে গেলেন ঘর থেকে। আমার হৃদস্পন্দন বাড়ল। তার যাওয়ার পানে চেয়ে নিজের থুতনির কাঁপুনির চেয়েও থামাতে না পেরে মুখ ডেকে নিলাম ওড়নার আঁচলে। পৃথিবী জানল না, কিছু না করেও সামান্য কিছু কথার অলিকত্বে তার সৃষ্টি করা লজ্জাজনক এই পরিস্থিতি থেকে আমি জয়িতা আজও রক্ষা পাইনি। একদিন বিকেলে নিতু আপু আমাকে নিয়ে ঘুরতে বের হলেন। কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়াই আমরা সোজা গিয়ে হাজির হলাম হিমু ভাইয়ের অফিসের নিচে। আমি গাইগুই করলাম, নিতু আপু শুনল না। থাক না আপু, কি দরকার ওনাকে বিরক্ত করার? ব্যস্ত বোধ হয়, চলো বাসায় ফিরে যাই। ইস, খুব দরদ বুঝি ওনার জন্য তোমার? এত প্রীতি না দেখিয়ে চুপচাপ দাঁড়া, দেখ কি করি। নিতু আপুর মনে দুষ্টু বুদ্ধি চাপল ভাইকে জ্বালানোর। সে তাকে ফোন করে আতঙ্কগ্রস্ত গলায় বলল, হিমু রে, ভাইরে ভাই, সর্বনাশ হয়ে গেছে। ফোন স্পিকারে থাকায় হিমু ভাইয়ের উত্তর আমিও শুনতে পেলাম। বেশ উদ্বিগ্ন হয়ে প্রথমেই উনি জানতে চাইলেন কি হয়েছে। জয়ী কথাটা শেষ করতে দিলেন না। হিমু ভাই আঁতকে উঠে বললেন, কি হয়েছে জয়ের? ও ঠিক আছে। আপু তুই কই? নিতু আপু মুখ বাঁকিয়ে বললেন, এই হারামি, দুনিয়াতে বউ ছাড়া আর কারো সর্বনাশ কি সর্বনাশের মতো মনে হয় না তোর কাছে? জয়ের কিছু হয়নি, হয়েছে ওর ননাসের। অফিসের নিচে আছি, ক্ষুধা পেয়েছে আমার। তোর টাকা আত্মসাৎ না করলে পেট ভরবে না। হিমুবাই বিরক্ত হলেন। কাহিনী না করে কি হয়েছে তাড়াতাড়ি বল, মিটিং আছে। কয়টায় বের হচ্ছিস? আর 1 ঘন্টা। ওকে, বেরিয়ে সোজা নিচে আয়। হিমু ভাই রামধমক দিয়ে বললেন, এর রে হিটলারের বউ, তুই ফোন রাখ, না জ্বালিয়ে বিদায় হ। মাথা গরম আছে, বস শালার সঙ্গে একচোট ক্ষেপে আছি, অনেক কাজ, ফিরতে দেরি হবে। নিতু আপু কৌশল করে বললেন, জয়কেও নিয়ে যাব তাহলে। আহারে, বেচারি কত আশা করে আসলো, বরের পকেট কেটে ডিনার করবে বলে। কি আর করার।
বর কঞ্জুস হলে এমনই হয়। আয় জয়ী, তোর স্বামীর তোর প্রতি দরদ নেই। হিমুভাই অবাক গলায় জানতে চাইলেন, ও তোর সাথে? নিতু আপু জবাব না দিয়ে ফট করে ফোন কেটে দিলেন। তারপর একনাগাড়ে ফোন আসতে শুরু হলো হিমু ভাইয়ের নম্বর থেকে। নিতু আপু পেট ফাঁপিয়ে হাসতে হাসতে বললেন, পাগল পাগল হয়ে চলে আসবি দেখিস। হিমু ভাই অফিস থেকে বের হতে অনেক সময় নিলেন। তার অফিসের সামনের পার্কে বসে নিতু আপু আর আমি বিশদ আড্ডা জুড়ে দিলাম। এরই মধ্যে কথায় কথায় নিতু আপু প্রকাশ করে বসলেন তার ভাইয়ের জীবনের এক অজানা সত্য। জয়ী, তুই কি জানিস, তোদের বিয়েটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি বিভ্রান্তি নিয়ে চেয়ে রইলাম। নিতু আপু আইসক্রিম খেতে খেতে বলতে আরম্ভ করলো, তুই হয়তো জেনে এসেছিস তোদের বিয়েটা হুট করে হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্টলি। এর পিছনে আমি সহ ফ্যামিলির আরো কতজনের কারচুপি যে ছিল সেটা বোধ হয় আমি না বললে তুই কোনোদিন জানবেও না। তবে তোর জানা দরকার আমার ভাইটা তোকে পাওয়ার জন্য কত চড়াই উতরাই পার করেছে। সেসব তোকে না বললে আমি মরেও শান্তি পাবো না। আমি আশ্চর্য গলায় বললাম, তুমি কিসের কথা বলছো আপু? নিতু আপু দীর্ঘশ্বাস ফেলে তাকালেন। তুই মনে হয় পৃথিবীর একমাত্র মেয়ে যে বুঝতে পারে না কে তাকে পছন্দ করছে, কে তার জন্য দুনিয়া এভর ওভর করার চিন্তা করে ফেলেছে। শোন তাহলে, যখন ক্লাস 9-এ পড়িস, হিমু কিন্তু তখন থেকেই তোকে খুব পছন্দ করে, মানে সেই 5-6 বছর আগে থেকে। তোর বয়স তখন 15, বালিকা থেকে সবে কিশোরী হয়ে ওঠা একটা রূপবতী মেয়ে, যার প্রতি আকণ্ড ডুবে রীতিমতো হাবুডুবু খাচ্ছে আমার যুবক ভাইটা। শুরুতে কাউকে বুঝতে দেয়নি, আমরা অনেক পরে বুঝেছি সব। হিমু যে কত পাগলামি করেছে তোর জন্য। একদিন কি হলো শোন, মামা ফোন করে আম্মুকে বলে তোর জন্য একটা ভালো সম্বর্ধনা এসেছে। ছেলেটা নাকি আমাদের পরিচিত, ঢাকায় থাকে, পাত্রকে সবার পছন্দ হয়েছে। আম্মু একটু খোঁজ নিলেই বাকি সব পাকাপাকি হয়ে যাবে। হিমু তখন হলে থেকে থার্ড ইয়ারের ফাইনালের প্রিপারেশন নিচ্ছিল। ওই ছেলে আবার 2 বছর আগে হিমুর সিনিয়র ছিল। আম্মু ভাবলো ওর কাছে বলে খোঁজটা নিব। রাতে সুন্দর মতো ওকে ফোন করে বুঝিয়ে বলল যেন অমুক নামের ছেলের খোঁজ খবর নিয়ে মামাকে জানিয়ে দেয়। পরের দিন সকালে থানা থেকে ফোন এলো, সিনিয়রের সাথে মারপিট করার অপরাধে হিমুকে পুলিশ ধরে নিয়ে গেছে। কোনো রকমের টাকা পয়সা দিয়ে ভাইকে ছাড়িয়ে আনলাম। পরবর্তীতে জানা গেল ওই সিনিয়র আসলে ওর হলের কেউ না, বরং তোকে বিয়ে করতে চাওয়া ওই পাত্র। আমি হোঁচট খাওয়া দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ক্যাম্পাস থেকে একটু বিরতি পেতেই কোনো কিছু না ভেবে ও সোজা ছুটে যেত চট্টগ্রামে। তোকে এক নজরে স্বচক্ষে দেখার জন্য আমার ভাই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এখানে যেত। তোর যখন ইন্টারমিডিয়েট শেষ হলো, হিমুর পাগলামি আরো বাড়তে লাগলো। নতুন নতুন চাকরি হয়েছে, এরই মধ্যে সব ঝামেলা না করলেই না। আমরা সবাই ওকে বোঝালাম বিয়েটা ওর আমরা তোর সাথেই দেব, তোকে কেউ ওর থেকে আলাদা করতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? তুই নাকি দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছিস, যে কোনো ছেলের নজর পড়বে তোর উপর। এই দুশ্চিন্তা আমার পাগল ভাইয়ের ঘুম হচ্ছে না। বলেই হাসতে লাগলেন নিতু আপু। আমি হা হয়ে স্তব্ধ চোখে চেয়ে আছি। এবার তার স্বর কিছুটা নরম আবেগে। যেদিন তোদের বিয়ে হলো হিমু সেদিন রাতে আমাকে জড়িয়ে ধরে এত কাঁদলো, বিশ্বাস কর জয়ী, ওকে এতটা খুশি আমি কোনোদিন দেখিনি। দাদি তোর বিয়েটা নিজের 2 মেয়ের যে কোনো একজন ছেলের সাথে হোক চেয়েছিল ঠিকই, তবে সেটা যে হিমুই হতে হবে এমনটার নিশ্চয়তা দেননি। বিষয়টা হিমু পর্যন্ত আসতেও অনেক কাহিনী হয়েছে। আম্মুর আশঙ্কা ছিল বড় খালা যদি তোকে তার পুত্রবধূ করতে রাজি হয়ে যায়, আমার ভাই তো পাগল হয়ে যাবে। কিন্তু তার আগেই রবেল ভাই আর রোশন ভাই বিদেশি ভাবি দেখে বিয়ে করে ফেললো। আমাদের 2 ভাই বোনের খুশি আর কে দেখে, চেঁচিয়ে আমরা পুরো বাড়ি মাথায় তুলে ফেললাম। দুমছে খাওয়া দাওয়া হলো, পার্টি হলো এই খুশিতে। হিমু ভাই চলে এসেছেন ততক্ষণে। অফিসের সাদা শার্ট আর কালো প্যান্টের এক সুপুরুষদেহী যুবক। কি জেন্টাল লাগছে ওনাকে।
নিতু আপু এগিয়ে গিয়ে দাঁত কিলিয়ে হেসে বললেন, এসেছিস সোনা ভাই আমার, আয়, তোকে লুটপাট করে দেই রেস্টুরেন্টে নিয়ে। হিমু ভাই আমার দিকে আর চোখে একবার চেয়ে তিনি নিতু আপুকে জিজ্ঞেস করলেন, কোথায় খাবি? নিতু আপু কিছুক্ষণ ভেবে বললেন, কাচ্চি ডাইনে চল। হিমু ভাই হাত ঘড়ি দেখতে দেখতে বললেন, ওকে। নিতু আপু সামনে হাঁটছে, পেছন থেকে আড়ালে আমার হাতটা শক্ত করে ধরে সন্তর্পণে চলতে শুরু করলেন হিমু ভাই। আমি অবাক চোখে তার মুখের দিকে চেয়ে রইলাম। একটা রিকশা পাশ কাটিয়ে যাচ্ছিল। রিকশার সঙ্গে গা লাগার আগেই হিমু ভাই টেনে অন্য পাশে নিয়ে গেলেন আমায়। তার মুখ চলছে নিতু আপুর কথার বিপরীতে, অথচ সবটুকু ধ্যান মানুষটা দিয়ে বসেছেন আমার তরেই। বাসায় ফিরে রাতে ঘুম হলো না এসব ভাবনায়। আমার অগোচরে এত কিছু হয়ে গেছে, অথচ আমি নির্বোধ, কিছু না কিচ্ছুটি টের পেলাম না। নাকি আমাকে টের পেতে দেওয়া হয়নি? হিমু ভাই ঘুমিয়ে পড়েছেন। নিষ্পাপ স্বচ্ছ তার মুখের দিকে তাকিয়ে হুট করেই কেমন ছটফটানি অনুভব করছি। হিমু ভাইয়ের ডায়েরিটা পড়ার অভিলাষ জাগলো হুট করেই। কথায় কথায় ওই ডায়েরির কথাও নিতু আপু বলেছিল আমায়। অনেক খোঁজাখুঁজির পর খাটের তলার একটা লাগেজে সন্ধান মিলল সেটার। গুপ্তধনের মতো লুকিয়ে রেখেছিলেন উনি এটা। ডায়েরি মেলে আমি হতবাক। কি আশ্চর্যের কথা! এখানে তো সত্যি সত্যি কেবল আমাকে নিয়েই লিখে গেছেন হিমু ভাই। তার লেখা এক একটা শব্দের অনুভূতি আমার হৃদয়ে ঝড় তুলল। নতুন করে উপলব্ধি করলাম, কিশোরী প্রেমিকার মতো লজ্জায় মরিয়ে যাচ্ছি তার কথা পাগলামির অতীত ভাবতেই। ডায়েরিটা হিমু ভাইয়ের ছাত্র জীবনের। তিনি সেই সময় থেকে জয় নামক কিশোরীর জন্য কি দারুণ প্রেম সঞ্চয় করে এসেছেন নিজের ভেতর। ডায়েরির মাঝামাঝিতে নিজের একটা ছবি খুঁজে পেলাম। ষোড়শী বয়সী আমার হাস্যোজ্জ্বল একটা ছবি। এই ছবি উনি কবে, কিভাবে তুলেছেন কে জানে। ছবির ঠিক নিচে গুটি গুটি অক্ষরে বাংলা গানের বিখ্যাত একটা লাইনও আছে। মনে হচ্ছে যেন কানের কাছে ঠোঁট ছুঁয়ে স্বয়ং হিমুবাই মাত্র গেয়ে গেলেন। এই মেয়েটির জন্য বুকে আমার কি অসহ্য ব্যথা। দেখতে দেখতে আরো 3টা মাস কেটে গেল তার ব্যথা ব্যথির। হিমুবাইয়ের বুকের ওই অসহ্য ব্যথাটা আমি আজও প্রতিকার করতে পারিনি। উনিও করাতে চাননি। চক্রবৃদ্ধি হারে বাড়াচ্ছেন নিজ উদ্যোগে। আমাকে দেখা মাত্রই তার প্রেম পিপাসু সেই অসহ্য ব্যথা প্রগাঢ় থেকে তীব্রতা হয়ে ওঠে। তারপর তারপর প্রেয়সী আমি তার সেই ব্যথাতে প্রশ্রয় জুগিয়ে নিজেও ঢেলে বসলাম খানিক প্রেমে। দুজনার প্রণয়াকাঙ্ক্ষায় আমাদের জীবনে নামতে শুরু হলো ভালোবাসার ভেজা বর্ষণ। হিমু ভাই আমাকে ভালোবাসতে চাইলেন, আমি তাকে ভালোবাসতে দিলাম। তার মাত্রাতিরিক্ত ভালোবাসার অসচেতনতার ফলস্বরূপে একদিন ঘটে গেল এক অঘটন। একদিন হিমু ভাইদের দাদা বাড়ি থেকে একটা বিয়ের দাওয়াত এলো, ওনার চাচাতো ভাইয়ের বিয়ে। সকালবেলা যথারীতি রেডি হয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হলাম বরযাত্রীতে অংশগ্রহণ করব বলে। কিন্তু ভাগ্য কি আর সব কিছুতে সায় দেয়। সেখানে পৌঁছেই বাধল এক বিপত্তি। গাড়ি থেকে নেমেই সমানে বমি করতে শুরু করলাম। মাথা ঘুরে পড়ে যাব এমনই পরিস্থিতি। কোনোমতে দাদুদের বাড়িতে নিয়ে আমাকে শোয়ানো হলো। বরযাত্রী চলে গেলেও নিতু আপু আর ফুফু যেতে পারলেন না। দুর্বল শরীর নিয়ে বিছানায় নিথর হয়ে পড়ে থেকে শুনলাম ফুফু নিতু আপুকে বলেছে একবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আমার সুবিধার লাগছে না। গেল কদিন ধরে ও অন্যরকম করছে। সারাক্ষণ শুয়ে বসে থাকছে। জিজ্ঞেস করলে বলবে ফুফু মাথা ঘুরাচ্ছে, বমি পাচ্ছে, আমাকে কিছু টক খেতে দাও। নিতু আপু আমার দিকে চেয়ে হতাশ শ্বাস ছেড়ে বললেন, আমার ভয় লাগছে আম্মু। যদি কনসিভ করে ফেলে। ওরা দুজনই তো এখনো বাচ্চা। এর মধ্যে আরেকটা বাচ্চা এলে সামলাবে কি করে? ফুপু বললেন, বাচ্চা নিয়ে আমার চিন্তা নেই। বাচ্চা কাচ্চা ওদের সামলাতে হবে না, আমি সামলাবো। আমার দুশ্চিন্তা হচ্ছে জয়টার স্বাস্থ্যের কথা চিন্তা করে। কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া ওর শরীরে আরেকটা শরীর এসে পড়ল।
কদিন পর পর অসুস্থ থাকে মেয়েটা। শরীরে হিমোগ্লোবিন কম, রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাও শক্ত না, খাওয়া দাওয়া করতে চায় না ঠিক মতো, এর মধ্যে এই দখল, শরীর সামলাতে পারবে। সেদিন রাতেই ফেনীর এক হসপিটালে ভর্তি করানো হয় আমায়। হিমুভাই রাতের টিকিটেই ঢাকা থেকে ফেনীতে ফিরলেন, সাথে তুলন ভাই আর রাতুল ভাই। বরযাত্রী থেকে ফিরে হিমুভাইদের অর্ধেক জ্ঞাতি গোষ্ঠী হসপিটালের বাহিরে ভিড় করে ফেলেছে। আমার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে শোনা মাত্রই এদের উল্লাস চোখে পড়ার মতো। রাতুল ভাইরা পুরো হসপিটালে মিষ্টি বিলি করে বেরিয়েছে। নিতু আপু আর ফুপু এক পর্যায়ে দুশ্চিন্তা ছেড়ে আমোদ করতে লাগলেন। খুশি হতে পারলেন না সেফ হিমু ভাই। হাসপাতালে ঢুকে প্রথমেই উনি আমার কাছে ছুটে এলেন। দরজায় দাঁড়িয়ে আছেন হিমু ভাই, ঘুমার্ত, দুশ্চিন্তাগ্রস্ত চোখ দুটো আমার দিকেই নিবদ্ধ। হিমু ভাইকে দেখা মাত্রই বাকিরা কেবিন থেকে ভিড় কমিয়ে বাইরে চলে গেল। আমার শরীরে স্যালাইন চলছে। হিমু ভাই পাশে বসে ডান হাতটা শক্ত করে ধরে রেখে নিচু আওয়াজে বললেন, সরি। ওনার সুরে অসহায়ত্ব ভাব, ক্লান্ত মলিন। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। হিমু ভাই মাথা নুয়ে রেখেছেন, চোখ লাল। উনি কি কাঁদছেন? সরি কেন? আপনি খুশি হননি? হয়েছি, তবে তার চেয়ে দুঃখটাই বেশি। আমি ভয় পাচ্ছি তোকে নিয়ে। তুই ফিজিক্যালি এখনো স্ট্রং না জয়ী। এই সময়টা বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত সময় ছিল না। আমরা আরো সময় নিতে পারতাম। ভুলটা আমারই। আমি তার হাতের উপর ক্যানোলা লাগানো হাতটা ছুঁয়ে বললাম, আমি খুব খুশি হিমু ভাই। ওকে আমাদের পরিবারে আসতে দিন প্লিজ। ও আমার পেটে আছে জানার পর থেকে ওর প্রতি, আপনার প্রতি আমার খুব বেশি টান কাজ করছে। এত টান আগে তো লাগেনি। কি এমন অলিকত্ব ঢেলে দিয়েছেন বিধাতা মাতৃত্বের স্বাদে। আমি এই সুখ প্রকাশ্যে আনতে চাই। বাচ্চাটাকে আমার চাই হিমু ভাই। ওকে আমার লাগবেই। হিমু ভাই কিছুক্ষণ নিষ্পলক চেয়ে থেকে নিঃশব্দে হাসলেন। আমার বিনুনি করা চুলে হাত বুলাতে বুলাতে বললেন, বরের কড়া শাসনের জন্য প্রস্তুত থাকুন সোনা বউ। আগামী ৯ মাস প্রিয়তমা বউ আমার শুধু তার স্বামীর কথা শুনবে। আমার বাচ্চা আর তার মায়ের যত্নে আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না, একদমই না। প্রবল ভরসায় আমি স্বস্তির শ্বাস ছেড়ে চোখ বুজে হাসলাম। কিছুক্ষণ পর ফুপু আর নিতু আপুরা কেবিনে এসে ভিড় করলো। বাড়ি থেকে ফোন এসেছে, সবাই খুশি। আম্মু পারছেন না উড়ে উড়ে মেয়ের কাছে চলে আসেন। মিলির উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মেয়েটা পুরো বাড়ি ছুটোছুটি করতে করতে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। এই আপা, তোর মেয়ে বাবু হলে আমি কি নাম রাখবো জানিস? কি নাম রাখবি? মিলি এক সেকেন্ডও দেরি না করে বলল, জুহি। তোর নামের জ আর হিমু ভাইয়ের নামের হ কেটে জুহি, সুন্দর না? সবাই হেসে ফেলল ওর কথায়। হিমু ভাই বললেন, তা তোর ছেলে হলে কি রাখবি? হিজু। আমার হ আর তোর বোনের জ। মিলি খিলখিল করে হেসে ফেলল। সেটা তো ভাবিনি ব্রো। আজকে রাতের মধ্যে ভেবে জানাবো। নাম কিন্তু আমি রাখবো বলে রাখলাম, আর কেউ না। হাসপাতাল থেকে ফিরে আমাকে নিয়ে গাড়িতে উঠে পড়লেন ফুপুর সাথে নিতু আপু আর চাচিরা। হিমু ভাইরা বাইকে করে গেলেন মাঝ রাস্তায়, গাড়ি খারাপ হওয়াতে ওখানে আটকে পড়তে হলো। উপায়ন্তর না পেয়ে নিতু আপু হিমু ভাইকে ফোন করলেন। আমি চোখ বুজে জানালার কাছে মাথা ঠেকিয়ে রেখেছি। শরীরে ঝিম ধরেছে অনেকটা, ঘুম পাচ্ছে। কিছুক্ষণ পর জানালার কাছে দুটো টোকা পড়তেই মাথা তুলে কাছ নামিয়ে দিলাম। হিমু ভাই বাইক থেকে ঝুঁকে এসে বললেন, হ্যালো ম্যাডাম, লিফট চাই? আমি হেসে ফেললাম। নিতু আপু উকি দিয়ে শোধালো, ভাড়া কত ভাই? হিমু ভাই টিপ্পনি কেটে বললেন, তোর জন্য ৫০০ আর পাশের জনের জন্য ফ্রি সার্ভিস ফর হোল লাইফ। আমি লজ্জায় আড়ষ্ট হয়ে পড়লাম। নিতু আপু আমাকে ডিঙ্গিয়ে বললেন, রাস্তাঘাটে আমার ভাইয়ের বউকে টিজ করতে লজ্জা করে না? হিমু ভাই একই ডঙ্গে বললেন, আপনার ভাইয়ের বউয়ের লজ্জা করল না একজন পরপুরুষের মনে খুঁটি গিরে বসতে? আমার বাচ্চা তার পেটে, অন্যের বাচ্চা কাচ্চা পেটে প্যাকেট করে ঘুরোঘুরি করা ভালো লক্ষণ না।
বাচ্চা দিয়ে দিতে বলুন, চলে যাই। অন্যের ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়ার এত শখ আমার নাই। চাচিরা হেসেই চলেছেন সমানে। অপু বলল, আরে কি শুরু করলি রাস্তাঘাটে তোরা? এই হিমু, জয়কে নিয়ে বাসায় যা, গাড়ি ঠিক করতে সময় লাগবে, আমরা পরে ফিরবো। গাড়ি থেকে নামার সময় মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে হিমু ভাই চট করে ধরে ফেললেন আমায়। আমি তার গলায় ধরে রাখলাম। হাঁটতে কষ্ট হচ্ছে? হচ্ছে। তাই বলে আপনি এখন আমাকে কোলে তুলে নেবেন নাকি? হিমু ভাই চট করে পাজা কোলে তুলে নিয়ে বললেন, গ্রেট আইডিয়া, থ্যাঙ্কস। রাত হয়ে আসছে, মাথার উপর আধ খণ্ড চাঁদ সঙ্গে নিয়ে হিমু ভাইয়ের বাইক ফেনী সদর থেকে প্রান্তিক চঞ্চলে চলছে ধীরগতিতে। আমার শরীরে ক্লান্তি, মনে তার উপর একরাশ ভরসা। হিমু ভাইয়ের পিঠে মাথা ঠেকিয়ে তার গলায় দুই হাত পেঁচিয়ে ঘুম জড়ানো গলায় আমি বললাম, আমি কিন্তু বাচ্চা কাচ্চা পালতে পারবো না হিমু ভাই। হিমু ভাই নিঃশব্দে হাসলেন। আমি আছি কেন? বাচ্চাকে আমি পেটে নিয়েও ঘুরতে পারবো না সারাদিন। ঠিক আছে, ঘুরতে হবে না সারাদিন। দিনের বেলা বাচ্চা আমার পেটে থাকবে। সারাদিন অফিস করে এসে রাতে তোর পেটে দিয়ে দেব। আমি শব্দ করে হেসে ফেললাম। আমার কিছু চাই। হিমু ভাই ফুরফুরে গলায় শেষ বাজাচ্ছিলেন। আমার কথায় সুর থামিয়ে বললেন, মুখ ফুটে জাহির করুন শুধু। আমি সলজ্জিত হেসে বললাম, আমার বেশি করে ঝাল টক দিয়ে ফুচকা খেতে ইচ্ছে করছে। ওকে, ওকে নট ওকে, খাওয়াতে হবে। বাইক থামান। হিমু ভাই ঠান্ডা গলায় কড়া গলায় হুঁশিয়ারি দিলেন, শোনো বউ, রাস্তাঘাটে তোকে ধমক দিতে আমার খুব বিবেকে বাধবে। দিতেও চাই না। ফুচকার বদলে তুই যদি এখন আকাশের চাঁদও চেয়ে বসিস, আমি ওটাও তোর কোলের কাছে এনে দেব। বাট নট দিস। এই সময় বাইরের আনহেলদি খাবার তোর ধার কাছেও ঘেঁষতে দেওয়া যাবে না। আমি গাল ফুলিয়ে বসে রইলাম। হিমু ভাই অনেকটা সময় পরে নীরবতা ভেঙে বললেন, একটা ধ্রুব সত্য শুনবি জয়ী? হুম, আই লাভ ইউ। আমার অভিমান গলে নিমেষেই মিলিয়ে গেল আকাশে। হেসে দিয়ে আমি শক্ত করে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বললাম, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কেবল পেটের ছানাটার দায়ে বাসতে হয়। তাই ও কি তোকে জোর করেছে? বলেছে তার বাবাকে মাম্মামের ভালোবাসতেই হবে। বলেছে তো, এই যে এখনো বলছে বলছে। মাম্মাম বাবাটাকে বলো ঝটপট তোমাকে ফুচকা খাওয়াতে। তাহলে তুমি তাকে চুমু খাবে। কত বড় বদ একবার ভাবুন। আমি কি বলেছি আপনাকে চুমু খাবো? একে এসব আপনি শিখিয়ে পাঠিয়েছেন তাই না? আমার পেটে বড় হতে থাকলে কি হবে? রক্ত তো আপনার। কৌশলে কাজ করা হলো না। হিমুভাই ভ্রু নাচিয়ে নির্লিপ্ত গলায় বললেন, পয়েন্ট যথার্থ বলছেন। হিমুভাইয়ের খামখেয়ালিপনা আমার মোটেও ভালো লাগলো না। বাসায় ফিরে ভরাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। না খাওয়ালে না খাওয়াবে ফুচকা। আমিও আর কথা বলবো না ওর সাথে। মাঝরাতে ঘুম ভাঙিয়ে মুখের সামনে ফুচকার প্লেট ধরে নিত আপু ব্যস্ত গলায় বলল, ওঠ ওঠ, তাড়াতাড়ি খা। আমি ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করলাম, এগুলো কোত্থেকে? হিমু আর আমি মিলে বানিয়েছি। তাড়াতাড়ি ওঠ, খেয়ে আবার না হয় ঘুম দে। তাকিয়ে আছিস কেন? কত কষ্ট করলো আমার ভাইটা তোর জন্য। খেয়ে এবার উদ্ধার কর। আমি হতবাগা হয়ে চেয়ে আছি। নিতু আপু চলে যেতেই হিমু ভাই শীষ বাজাতে বাজাতে ঘরে ঢুকলেন। আমাকে আরাম করে ফুচকা খেতে দেখে তীক্ষ্ণ গলায় বললেন, আস্তে খা আর ঝাল কম দিয়ে খা। ফুচকা খাওয়ানোর বিপরীতে আমাকে কি যেন চুমু টুমু খাওয়ার কথা কারো। এই ঝাল ঠোঁটে চুমু খেতে বসলে নির্ঘাত জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। আমি মুখ বেঙিয়ে খাওয়ায় মন দিলাম। হিমু ভাই আয়নার সামনে চুল ঠিক করছেন। খাওয়া শেষ করে এক ছুটে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম তাকে। থ্যাংক ইউ হিমু ভাই। মুহূর্তেই মুখের রং পাল্টে গেল তার। উনি বিরক্ত চোখে চাইলেন, তোর মতলব কিরে জয়ী? নিজের বাচ্চা কাচ্চা নিয়ে আমাকে মামা ডাকানোর ফন্দি আঁটছিস? আমি ভ্রু কুঁচকে চাইলাম। হিমু ভাই দীর্ঘশ্বাস ফেলে বললেন,
তোর জন্য কিছু করা মানেই লস্ট প্রজেক্ট বুঝলি। দেখি সর, বাড়িটা ডেকে মেজাজের কাসুন্দি ঘিয়ে দিয়েছে। আমি কিছুক্ষণ ফ্যাল চোখে চেয়ে থেকে হেসে ফেললাম শব্দ করে। হিমুবাই আহত ব্যথিত অতিষ্ঠ চোখে চাইলেন। জাজ দেখিয়ে ঘর থেকে বের হতে হতে বলে গেলেন, কপাল ভালো থাকতে শুধরে যা ৮ মাস পর। হিমুভাই আর তার পরিবারের কড়াকড়ি যত্নের মধ্যে দিয়ে ৮টা মাস কবে কখন কিভাবে যে গেল টেরই পেলাম না। এই ৮ মাস আমার চাইতেও বেশি নিদ্রাহীনতায় রাত কেটেছে ফুপির অতি আদরের একমাত্র ছেলেটার। গ্লাসের নিজ হাতে পানি ঢেলে না খাওয়া ছেলেটা স্ত্রীর প্রেগন্যান্সিকে কেন্দ্র করে কি অক্লান্ত পরিশ্রম করছেন বলে বোঝানো যাবে না। আজ আমার ডেলিভারির ডেট। ২ দিন আগেই আম্মু আর মিলি ঢাকা এসে পড়েছে। আব্বু সহ বাকিরা রওনা হয়েছে ইতিমধ্যেই। ফুফু, ফুফা, আমি আর হিমু ভাই মিলিয়ে ৪ জনের এই ছোট্ট সংসারটা আজ বিস্তর রূপ ধারণ করেছে। কাজিন মহলের বেশিরভাগই গেল ২ দিন ধরে ঢাকায়। দেওয়ালঘড়িতে সময় এখন সকাল ৭টা বেজে ৫৫ মিনিট। এমনিতেই দুশ্চিন্তায় কারো ঘুম হয়নি সারা রাত। সকাল হতেই হরণ-তরণ করে ব্যাগপত্র গুছিয়ে যে যার মতো অনাগত যুদ্ধের জন্য প্রস্তুত। শেষ কবে এই মানুষগুলোকে এত শান্ত সিরিয়াস রূপে দেখেছি মনে পড়ে না। আমাকে নিয়ে এরা সিরিয়াস, ভয়ঙ্কর রকমের সিরিয়াস। এদের উৎসাহ উত্তেজনা স্বচক্ষে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এরা ঠিক কোন পর্যায়ের পাগল। বিছানায় আধশোয়া অবস্থায় বসে আছি। চোখের সামনে মুরব্বিদের মতো পায়চারি করছে নিতু আপু। আমি উঠতে গেলেই প্রতিবার ধমক দিয়ে বলছে, এই শুয়ে থাক, উঠছিস কেন? একটু হাঁটি, ভালো লাগছে না। এখন হাঁটার সময় না, রেস্ট নে। দীর্ঘশ্বাস ছেড়ে এভাবেই শুয়ে রইলাম। হিমু ভাইকে দেখতে পাচ্ছি না ফজরের পর থেকে। আপু এখনো অস্থির চিত্তে হাঁটছে চোখের সামনে। কিসের এত দুশ্চিন্তা এদের কে জানে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তোমার ভাই কোথায় আপু? কি জানি হবে কোথাও। সারা রাত তো দিশা আন্টিকে ফোনের উপর রেখেছে। বেচারে আত্মীয়দের মধ্যে একমাত্র ডাক্তার হয়ে ভালো মুসিবতে পড়েছে। ৯টা মাস ভালো ভুগিয়েছে তোর স্বামী তাকে। আমি হেসে ফেললাম। কথা মিথ্যে না। হিমু ভাই আমার তিল থেকে তাল হওয়ার আগে দিশা আন্টিকে ফোন করে জ্বালিয়ে মেরেছে এ কটা মাস। হিমু ভাইয়ের মাত্রাতিরিক্ত যত্ন আর দিশা আন্টির গাইডেন্সের কারণে আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এরা দুজন না থাকলে যে কি হতো। নিতবু ঘর থেকে বের হতেই ফট করে ঘর থেকে বেরিয়ে সারা বাড়ি খুঁজে বেড়ালাম তাকে। ড্রয়িং রুমে মামে চাচিরা বসে, বাকি ঘরগুলোতেও আত্মীয় স্বজনের টুইটুম্বর। কোথাও তাকে খুঁজে না পেয়ে ফুপুর ঘরে উকি দিলাম। হিমু ভাই তার মার ঘরেই বসে আছেন। তার মাথা ফুপুর কোলের কাছে। হিমু ভাইয়ের নিদ্রাহীন চোখ দুটো রক্তিম। ফুপু তার মাথায় হাত বুলিয়ে পরম আদরে বলছেন, মা হতে গেলে একটু আধটু কষ্ট সহ্য করতে হয় আব্বা। তোর বউয়েরও করতে হবে। আমিও তো করেছি। কষ্ট ছাড়া কি আর মা হওয়া যায়? হিমুবাই চোখ বুজিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। ওনার চোখে পানি। ওর কিছু হবে না তো আম্মু? ফুপু হাসলেন। পাগল ছেলে আমার। কেন কিছু হবে? সব সময় ভালোটা চিন্তা করবি, আল্লাহ ভরসা, শক্ত হ। তোকে এভাবে দেখলে জয়ী নিজেও ভয় পাবে। হিমুভাই চোখের পানি মুছে বললেন, এর জন্যই তো তোমার কাছে এলাম। ওর সামনে আমি চেয়েও কাঁদতে পারবো না। জয়ের সামনে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষটা হয়ে থাকতে চাই আম্মু। ও জানুক, যেখানে আমি আছি সেখানে ওর সাথে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই। আমি দুহাতে ওর সবটা সামলে নেব। ফুপু হাসলেন। কত কিছুই তো বুঝিস। তাহলে আমার জ্ঞানী পুত্র এ বেলায় কেন এমন বাচ্চাদের মতো কাঁদছে? হিমুবাই হেসে ফেললেন। আমি ভিতরে ঢুকে বিব্রত করলাম না মা ছেলেকে। চুপচাপ ঘরে ফিরে এলাম দরজা থেকেই। তার ঠিক মিনিট খানেক পর হিমুভাই ঘরে ঢুকলেন। চেহারায় কৃত্রিম গাম্ভীর্যতা। আতঙ্কগ্রস্ত আমি খোদ এগিয়ে গেলাম তার দিকে। পুরুষালী শক্ত আঙ্গুলগুলোর ফাঁকে ফাঁকে নিজের আঙ্গুলগুলোর বিচরণ ঘটিয়ে ঢুকিয়ে শোধালাম,
ভয় পাচ্ছেন? হিমুভাইয়ের মিছি নির্লিপ্ততা। হুম, পাচ্ছেন তো এই যে আপনার চোখ বলছে, আমি টের পাই। চোখ তো কখনো মিথ্যে বলে না হিমু ভাই। হিমু ভাই না তাকেই উত্তর দিলেন তাই। ভালো মনোবিজ্ঞানী হতে পারবি তো? হুম, চোখ বিজ্ঞান বিশেষজ্ঞ। ক্লিনিক খুলে দেব নাকি একটা? আমি ঠোঁট টিপে হেসে বললাম। তার হাতের সঙ্গে গাল ঘেঁষে ভারী মিষ্টি করে বললাম, শুনুন না, আমি কিন্তু একটু ভয় পাচ্ছি না। এই যে এতটুকুও না, আমি খুব সাহসী। হিমুবাই তীক্ষ্ণ চোখে চেয়ে হেসে ফেললেন। বাঁচালেন আপনি আমায় ম্যাডাম। আমার মতো ভীতু বরের জীবনে আপনার মতো দুর্ভেদ্য সাহসী স্ত্রীরই প্রয়োজন। নয়তো যে অনাথ কি হয়ে যেত হয়। আপনার কি বিশ্বাস হচ্ছে না আমি যে সাহসী? হিমুভাই কপালে টোকা মেরে বললেন, খুব হচ্ছে, এদিকে আসুন। একটা চুমু দিয়ে যান সাহসী হওয়ার পুরস্কার হিসেবে। একটা চুমু আপনি খুব প্রাপ্য। আমি এগিয়ে যেতেই উনি হাঁটু গেড়ে জড়িয়ে ধরে পেটে চুমু খেয়ে বললেন, ভালোবাসার দুই ভাগ হয়ে গেছে। চুমু একজনকে খেলে তো হয় না পাখি। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সকাল 10টায়। ওটিতে ঢোকার আগে ওদের আবেগী পর্ব চলল কিছুক্ষণ। যেন বাচ্চা ডেলিভারি করতে না, যুদ্ধে যাচ্ছি আমি। তার ঘণ্টাখানেক বাদে একটি পাখির ছানার মতো নবজাতক শিশু সৃষ্টিকর্তা আমার কোলে আলো করে পাঠালেন। ওটি থেকে বের করার পর জ্ঞান ফিরতেই চোখের সামনে পরিচিত সব মুখগুলো আবিষ্কার করলাম। তাদের মধ্যে একজনের মুখ আবার নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। আমার হিমু ভাই, আমার মানুষ, যার কোলে শুয়ে হাত পা ছড়িয়ে কাঁদছে আমার সদ্য জন্ম নেওয়া মেয়েটা। আমি হাত বাড়ালাম তাকে কোলে তুলতে। হিমুবাই এগিয়ে ওকে আমার হাতের উপর শুইয়ে দিল। আমার চোখ ভিজে আসছে আনন্দে। শিশু সে কি দারুণ মমতা ঢেলে তাকালো আমার মুখে। ছোট্ট ছোট্ট হাত পা তুলোর মতো নরম। তার হাতগুলো কেমন আদর মেখে আমার গাল ছুঁয়ে দিচ্ছে। আহা, কি অবর্ণনীয় অনুভূতি মাতৃত্বের। হিমুভাই আলতো করে আমার চোখ মুছে দিয়ে বললেন, আর কাঁদবি না। অনেক কষ্ট করেছিস ওর জন্য। এখন থেকে পৃথিবীর সমস্ত সুখ কেবল তোর। আমাকে পূর্ণ করে দেওয়ার জন্য ধন্যবাদ, জুহির আম্মু। এমন করে আরো দুটো বছর কেটে গেল। জুহি এখন নতুন নতুন পায়রার মতো হাঁটতে জানে। তৈ তৈ পায়ে সে সারা বাড়ি চষে বেড়ায়। পরিবারের কেন্দ্রবিন্দু এখন সে একাই। মেয়েটা আসার পর থেকে আমার জীবনটা এমন দারুণভাবে বদলে গেল। আজ মিলিকে দেখতে আসবে, ঠিক দেখা না বিয়ে পাকাপাকি করতে যাচ্ছে। বিস্ময় করা বিষয় কি বলুন তো, পাত্রটা আমাদের নীরব। অবাক হচ্ছেন, আমি হইনি। গেল কয়েক মাস যাবৎ এদের আচরণবিধি বাড়ির সকলেই খেয়াল করেছে। লুকিয়ে চুরিয়ে প্রেম করা শেখেনি তো। ধরা খেতে তাই খুব একটা সময় লাগেনি। ধরাটা যদিও প্রথমে আমার কাছেই খেয়েছে। প্রেম ওরা কিভাবে করছিল শুনবেন চিঠিতে। এই 26 সালের মতো যান্ত্রিক সময়ে এসেও তাদের মধ্যে হয়ে গেল চিঠাচিঠির প্রেম। নীরবের পক্ষ থেকে আসা একটা চিঠি আমার হাতে পড়েছিল। ধরাটা এখানেই খেয়েছে। নীরব যত ভালো চিঠি লেখে তা আমার আগে জানা ছিল না। আগে জানলে বলতাম, আমাকেও বছরে দুটো চিঠি দে রে ভাই। 90 দশকের প্রেমিক যুগলের মতো। আমারও পত্রে যোগাযোগের খুব ঝোঁক, কিন্তু তা তো আর বলা যায় না। শত হলেও ভাই। চিঠিতে নীরব কি লিখেছে জানেন? আমার বাদর সমবয়সী চাচাতো ভাই, তার চেয়ে গুণে গুণে বয়সে 5 বছরের ছোট মিলিকে খাঁটি প্রেমিক স্টাইলে লিখেছে, প্রিয় মিলি, শেষ কদিন ধরা শেষ কদিন ধরে পড়াশোনা নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছি বলে ঠিকঠাক তোর খোঁজ নিতে পারছি না। আজকে ফাইনাল দিয়ে হলে ঢুকেই তোকে চিঠিটা লিখলাম। এই চিঠি তুই অবধি পৌঁছাতে আরো 2 দিন লাগবে। তার দিন কয়েক বাদে আমি বাড়িতে ফিরছি। তোকে অসম্ভব মিস করছি বুঝলি সোনা। কেমন আছিস তুই? হাতের ব্যথাটা কমেছে না কমলেও কমার ব্যবস্থা করে দেব। ডজনখানেক চুড়ি কিনেছি নিউ মার্কেট থেকে তোর জন্য। এগুলো দেখার পর তরতর করে তোর সব অসুখ নাই হয়ে যাবে।
মিলি, আমার যে কি মনে পড়ে তোকে। কবে যে একটা চাকরি হবে, চাকরিটা যেদিন হবে তার পরের দিনই তোর ঘরে প্রস্তাব পাঠিয়ে দেব। আমার আর একলা ঘরে রাত কাটতে চায় না। বেশি দুষ্টু কথা বলে ফেললাম। তা হোক, প্রেমে তো মানুষ এ ধরনের কথাই বলে। হিমু ভাইও বলতো, তবে তার প্রেমটা ছিল একপাক্ষিক, কেবল ডায়েরি পর্যন্তই সীমাবদ্ধ। জয় কোনোদিন জানতে পারিনি কিনা, তবে আমি লাকি যে আমার প্রেমটা তুই শুরুতেই বুঝে গেছিস। তুই নিজ থেকে না বুঝলি আমি বেচারার প্রেম একান্ত আমার মাঝে থেকেই চুলোয় উঠত। আজ এই পর্যন্তই। আমি না ফেরা অবধি আমাকে মিস করতে থাক। খুব শীঘ্রই তোর সামনে হাজির হয়ে চমকে দেব তোকে। এতে তোর নবপ্রেমিক নীরব। চিঠিটা মিলির বালিশ নিচ থেকে উদ্ধার করেছি। কান মলে মুখের সামনে চিঠিটা নিয়ে যখন চেপে ধরলাম বাদরটাকে, অমনি গড় গড় করে বলে দিল সব। প্রস্তাবটা অবশ্য নীরবের পক্ষ থেকে প্রথম এসেছে। মিলি পাত্তা না দিতে গিয়েও একসময় ফেঁসে গেছে। যেন তেন ফাঁসা না, ভয়ঙ্কর ফাঁসা যাকে বলে। আহারে বোন আমার, প্রেমে পড়ে পড়াশোনাও তার চুলোয় উঠেছে। প্রি টেস্টে অঙ্ক গেছে ইন্টারমিডিয়েট শেষ হতেই। তাই ভাবলাম দুটোর বাগদানটা অন্তত হয়ে থাকুক। নীরব প্রতিষ্ঠিত হতে হতে দুটোতে পড়াশোনায় একটু মন দিতে পারবে। প্রেম প্রেম দুশ্চিন্তা নিয়ে দিন পার করতে হবে না। বাড়ির সবাই দ্বিমত করলো না। সকলেই সম্মিলিত সম্মতিতে আজ সেই বিয়ের তারিখ ঠিক করা হলো। নীরবরা এখন ঢাকায় থাকে, যার কারণে বরযাত্রী আপ্যায়নটাও ওভাবেই করতে হচ্ছে। চাচ্চু ফোন করে বলল ওরা সবাই চট্টগ্রাম পৌঁছেছে। মিলিকে চটজলদি আমার শাড়িটা পরিয়ে সাজিয়ে দিলাম। এর ফাঁকে মেয়েটা কোথায় যে চলে গেল। দোতলা নিচতলা সব ঘর খুঁজে মরলাম, কোথাও নেই। উঠোনে এসে ছোট চাচিকে জিজ্ঞেস করলে সে বলল বাগানের দিকে দেখেছে ওর বাবার কাছে। এবছরে তুলনামূলকভাবে লোডশেডিং হচ্ছে বেশি। বৈশ্বিক সংকটের কারণে জ্বালানির অবস্থাও ভালো না। তার উপর ভাঙ্গুর সরকার ব্যবস্থা তো আছেই। বাজখাই গরমে ঘণ্টা খানেকের জন্য কারেন্ট চলে গেলে প্রাণ বেরিয়ে আসার জোগাড়। আমাদের বাগানের পরিবেশ আবার খুব ঠান্ডা। সেখানে থেকে হুড়মুড়িয়ে আসা বাতাস সারা বাড়ি শীতল করে রাখে। আজকের রোদটা বেশি, তাই বাতাস থাকা সত্ত্বেও বাড়ির ভিতরে বেজায় উত্তপ্ত। গরম থেকে পরিত্রাণ পেতে বাড়ির ছেলেরা এখানে আড্ডা জমিয়েছে। শান বাঁধানো বেঞ্চে আম্মু মুড়ি মাখিয়ে রেঁধে গেছে, সাথে ঠান্ডা করে বানানো আমের শরবতও। হিমু ভাইদের এই আমি এখানেই পেলাম। এর ওর গায়ে ডলে পড়ার মতো বাদরামো শুরু করেছে শয়তানগুলো সব। ওদের থেকে একটু দূরে ইশরাক আঙ্কেল, জুহি তারই কোলে হেঁটে হেঁটে কত কত গল্প শোনাচ্ছে। আমার মেয়েকেও নেই। এগিয়ে যেতেই তুলন ভাই এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে চিরাচরিত মশকরা সুরে বললেন, এই বিয়ান, কোথা থেকে এলেন গো? খুব বিজি নাকি? বসেন না, দুটা সুখ দুঃখের আলাপ করি। আমি তার কথা উড়িয়ে দিয়ে বললাম, মিলির রুমের চার্জার ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তোমাদের মধ্যে কোনো গুণধর একজন ফ্যানটা ঠিক করে দিতে পারবে? ঠিক করতে পারলে পুরস্কার আছে। সস্তা পুরস্কার হলে খেলবো না। সস্তা না, পাক্কা 1 লিটারের পেপসি। এই গরমে সবচেয়ে সুবর্ণ উপহার আর কিছু হতেই পারে না। তুলন ভাই সঙ্গে সঙ্গে হাত তুললেন, মানে বোঝালেন সে রাজি। আমি খুশি হয়ে তাকে ধন্যবাদ জানাতে যাব তার আগেই উনি বেশ গর্বের সঙ্গে বলে বসলেন, ফ্যান ঠিক করে দিলে পেপসি? আর যে ঠিক করে দিবে তার আশেপাশে দাঁড়িয়ে থাকলে কি দিবি? দাঁড়িয়ে থাকাটাও তো একটা কষ্টের কাজ। মহাকষ্ট। মহাকষ্টে ফাটা কেষ্ট হওয়ার সুবাদে আমি 2 লিটার ডিজার্ভ করি। মেজাজটা এমনিতেই চটা, তার উপর এদের ফাতরামি। আমি আগুন চোখে চেয়ে লাঠি খুঁজতে লাগলাম একটা। হিমুবাই দায়িত্ববান স্বামীর মতো লাঠি খুঁজে এনে দিলেন আমায়। তেড়ে যাওয়ার আগেই তুলন ভাই এক দৌড়ে গায়েব। ছাদ থেকে চাচ্চুরা হাসছে। রাতুল ভাই মুড়ি চিবোতে চিবোতে
তার হাতে থাকা শরবতের গ্লাসটা এগিয়ে দিতে দিতে বললেন, নিন বিয়ান খান, খুব ক্লান্ত লাগছে আপনাকে। মুরব্বি মুরব্বি দায়িত্ব পালন করতে করতে হাঁপিয়ে গিয়েছেন নিশ্চয়ই। আমি সত্যি সত্যি তার হাত থেকে শরবতটা নিয়ে একটানে শেষ করে ফেললাম। রাতুল ভাই হাঁ করে চেয়ে আছেন। এ কোন লেভেলের শোষো মেয়ে লোক! ভাইয়ের জন্য নিয়ে এলাম খোদা। এই জয়ী, তোর পেটে কি মায়া দয়া নেই? আমি সজোরে মাথা দুলালাম। তুলন ভাই গা জ্বালানো চোখে চেয়ে প্যান প্যান করলেন। মানবতার খাতিরে একটু সাধলাম আর অমনি গপাস করে গিলে নিল। কি বেহায়া! আগেই বলেছিলাম এমালরে বিয়ে করার জন্য দিওয়ানা মজনুয়ানা হয়ো না। গরিবের কথা গন্ধ হলেও সত্য হয়, বুঝছো এবার? হিমুবাই তার কথায় দুয়ানার দাম না দেখিয়ে গাছ থেকে একটা বেলি ফুল পেড়ে আমার খোঁপায় গুজে দিতে দিতে জিজ্ঞেস করলেন, মুখটা এমন শুকিয়ে আছে কেন শোনা? বাপের বাড়ির লোকেরা বুঝি খুব কাজ করাচ্ছে আমার বউকে দিয়ে। মামলা ঢুকে দেই এদের নামে। তুলন ভাই চোখ বড় বড় করে ফেললেন। রাতুল ভাই দিনের আকাশে চাঁদ দেখার ঢঙ্গে পাশের বাসার কুটনি আন্টিদের মতো করে বললেন, ভাইটি মনে হয় ইমরান হাশমির খুব বড় ফ্যান। বুঝলি তুলন? দেখ কেমন অসভ্য, এক্কেবারে লজ্জা শরম নাই। থাকবে কেমনে? বড়দের আগে বাপ হয়ে গেছে, লজ্জা শরমের আর বাকি আছে কি? হিমুবাই তুলন ভাইয়ের কাঁধে হাত রেখে পূর্ণ আত্মবিশ্বাসী স্বরে উত্তর দিলেন, লজ্জা শরম তো তাদের থাকা উচিত যারা বুড়ো বয়সেও বিয়ে করতে পারল না। খামাখা আমি কেন লজ্জা পেতে যাব? লজ্জা কি গাছে ধরে যে? পারলাম আর খেলাম। আই অ্যাম দ্য লাকিয়েস্ট গাই ইন দ্য ওয়ার্ল্ড। যাদের হিংসে হয় তারা ঘোমটা দিয়ে বসে থাক লাজ নিয়ে। তারপর আমার দিকে ঝুঁকে বললেন, আয় বউ, আমাদের সুখ। তারপর আমার দিকে ঝুঁকে বললেন, আয় বউ, আমাদের সুখ এদের সহ্য হয় না। বেশিক্ষণ এখানে থাকলে কুলক্ষণাদের কুনজরে পড়বে। আমি ঠোঁট টিপে হাসলাম। হিমু ভাইয়ের নাটকের বিপরীতে রাতুল ভাই কাঁদো কাঁদো গলায় বললেন, ওদের সাপ দিলাম, এই বছরের মধ্যে আবার বাপ হবি, পরের বছর আবার, তারপর আবার আবার টিবল আবার বাপ হতে হতে তোর ঘর-দুয়ার জনসংখ্যা দিয়ে লোড হয়ে যাক, তখন দেখা যাবে তুমি লাকি নাকি দুঃখী। হিমু ভাই ঘাড় ঘুরিয়ে সন্তুষ্ট গলায় বললেন, থ্যাঙ্কস ব্রো। এমন অভিশাপের জন্যই বেঁচে থাকি। আই উইশ তোমার অভিশাপ কাজে লেগে যাক। আমিন। সুবা সুম্মা আমিন। এই জয়ী, আমিন বলো। আমিও একই সঙ্গে রসিয়ে রসিয়ে বললাম, আলতাব আমিন। ১০০ বার আমিন। পুরো পৃথিবীকে শুনিয়ে আমিন। মিলি নীরবের আংটি বদলের পর সবাইকে খেতে বসানো হলো হলঘরে। পাশাপাশি ৪টা টেবিল সেট করেও মেহমানদের ঠাসাঠাসি কমানো যাচ্ছে না। জুহিকে মিলের কোলে বসিয়ে মাছরাঙাদের সাথে হাতে হাতে সাহায্য করছি। আমার পিছন পিছন ভোমরের মতো ঘুরঘুর করছে জুহির অতিশয় গুণধর বাপ। এর গুড়গুড়ানি প্রায় সকলেরই নজরে এসেছে। চাচিরা কানাঘুষা করল আড়ালে। আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠলাম তার উপর। কি হয়েছে? তুই কোনো কাজ করতে পারবি না? তোর সব কাজ আমি করব, ঘরে যা। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, কেন এমন করছেন? দয়া করে সামনে থেকে সরুন। মানুষ কি বলবে? যা বলার বলুক। তুই কোনো কাজ করতে পারবি না, ব্যাস। আমি অতিষ্ঠ হয়ে তাকালাম তার দিকে। হিমুবাই তার সিদ্ধান্তে অটল। আমি হার মেনে নিয়ে নরম হয়ে বললাম, ঠিক আছে, তাহলে অল্প অল্প করি। চাচিরা একা কি করে সামলাবে এত সব বিঘ্ন? আপনি সাহায্য করুন। হিমুবাই ভেবে বললেন, ঠিক আছে, বাট নোডেড। তুই করবি ৫%, আমি ৯৫। বাড়িভর্তি লোকজন চেয়ে চেয়ে দেখল জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে দুষ্টু ছেলেটা কেমন লক্ষ্মীমন্ত্রের মতো তার বউয়ের পিছ পিছ ঘুরে আত্মীয়দের আপ্যায়ন করে বেড়াচ্ছে। নীরবদের বিদায় দিতে দিতে সন্ধ্যা হয়ে এল। রাতে খাওয়ায় ওর বাড়ি যখন পুরোপুরি ফাঁকা, হিমুবাই তখন টেনে বাগানে নিয়ে গেলেন আমায়। আজ আকাশে দারুণ সুন্দর জ্যোৎস্না পড়েছে।
ঝিলমিলিয়ে তারাদের সঙ্গে নিয়ে কি মহিমান্বিত সাজে নিজেকে সাজিয়েছে সে। হিমুভাই রোবটের মতো দাঁড়িয়ে রইলেন। আমি বিরক্ত হয়ে বললাম, কি হয়েছে? এখানে কেন নিয়ে এসেছেন? প্রেম করতে? ধুর, বলে চলে যেতে নিলে তিনি হাত টেনে ধরলেন পিছন থেকে। ভাল লাগছে না, ছাড়ুন। ভাল লাগবে, ধরে রাখি। আমি হতাশ শ্বাস ছাড়লাম। তার সঙ্গে পেরে না উঠে দাঁড়িয়ে থাকলাম ওভাবেই। অনেকটা সময় কেটে যাওয়ার পর আমার রাগ কমে গেল। আপনার মাঝে মাঝে কি হয় বলুন তো এসব? কেমন কথা? এমন ছেলেমানুষি কেউ করে? হিমুভাই গালের সঙ্গে গাল ঘেঁষে বললেন, আমার মতো দূর থেকে প্রেমিকাকে দেখে কেবল প্রেমের ইচ্ছে জেগেছে, অথচ প্রেম যারা করতে পারেনি তারা করে। মেয়ে উঠে পড়বে? উঠবে না, তাছাড়া আম্মু তো আছে ওর সাথে। আমি হেসে ফেললাম তার পাগলামিতে। বাগানের ওই বেঞ্চটাতে বসে আছি দুজনে। হুম, দুজনে না, একজনে। হিমুভাই বসে, আর আমি তার কোলে শুয়ে। মাথার উপর মস্ত বড় চাঁদ। তার নিচে বসে হিমুভাই আমাকে শোনাচ্ছেন প্রেমের গান। প্রায়ই শোনান যদিও, মানুষটার গানের গলা চমৎকার। শুনলেই ঘুম এসে পড়ার মতো আরামদায়ক। আশপাশ থেকে নেশাচরের গুঞ্জন ভেসে আসছে। তাদের সুরকে আরেকটু সুরভিত করে উঠল হিমুভাইয়ের বেহালার মতো গানের লাইনগুলো। প্রেয়সীর মাথায় হাত রেখে তিনি গলা ছেড়ে গাইছেন, শোনো প্রিয়তমা, আজকে বলছি শোনো। গোলাপ দিয়ে বলা হয়নি কখনো, তুমি গোপন প্রেমিকা আমার জয়িতা। সমাপ্ত। গল্প তোমার হয় লাগছে ফুরফুরে। গল্পের শেষ অংশ। লেখা নাজমুন নাহার।